যখন শ্রাবণ বিধাতার দেখা পেল, তখন রাজ্যের ঘুম তার চোখে। নির্ঘুম মায়ের রাত কাটানো শ্রাবণের চোখ জুড়েই ঘুম। নিজের সাথে থাকা সঙ্গীকে পাশে নিয়ে ঘুমাবার রাজ্যে যাওয়ার প্রস্তুতি নেবার সময়ও সে পায়নি। আয়োজন করে ঘুমানোর আগে কে যেন তাকে ধাক্কা মেরে ফেলে দিল ঘুমের রাত। সে তো মৃত্যুকে আলিঙ্গন করবার মতো একটু সময়, নিঃশ্বাসটুকু দূরত্বে দাঁড়িয়ে। সেই কবে কোন এক শিল্পী গেয়েছিল, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রক্তাশা, চক্ষু মুদিলে হারাইলে, দম ফুরাইলে। মৃত্যু আসলে কি? মৃত্যু কি নতুন কোনো পথের যাত্রা, নাকি স্বপ্ন বাস্তবায়নের সুযোগ? নিশ্চিত মৃত্যু জেনে মৃত্যুকে নিশ্চিত মেনেও মানুষ কেন এত আয়োজন করে? কয়দিন হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে ঘুরতে শ্রাবণ নিজেকে কত প্রশ্নই না করেছে। উত্তর খুঁজবার সময়টুকুও হয়নি তার। ভাঙা হাত গলায় ঝুলিয়ে হাসপাতালের এই মাথা হতে ও মাথা মাথিয়ে বেড়েছে ছোট্ট আমি। সদ্য ভাঙা হাতের ব্যথা ক্ষণিকের পর সে ভুলে গিয়েছে। ছোট্ট আমিনের ছোড়াছুড়ি দেখে শ্রাবণের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। শৈশব কৈশোরে সে রঙিন দিনগুলি তাকে স্মৃতি কাতর করে তোলে। আহা, সময় যেন শুধু নিয়ম মেনে ক্যালেন্ডারের পাতা উল্টানো, শুধু সামনে দিকে এগিয়ে চলা। অবিরত ছুটে চলা। না, শ্রাবণ আজ বড়ই ক্লান্ত, তাই সে আজ একটু স্থির। থামতে চাই, ফিরতে চাই। গলায় ব্যান্ডেজ ঝুলিয়ে অবিরত ছুটে চলা আমির 28 বছরের শ্রাবণকে ফিরিয়ে নিয়ে যায় 7-8 বছর বয়সের স্মৃতিতে। 27, 28, 29, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 17, 14, 13, জুমে যখন ফসল বুনে তখন পাহাড়কে অনেকটা ন্যাড়া মাথার মতো মনে হয়। কিন্তু কত স্বপ্ন, কত ইচ্ছা পূরণের চিন্তায় প্রতিটি গর্তে বীজ বোনে জুম চাষিরা। হাড় ভাঙা খাতুনের পর যদি ফসল ওঠে তবেই স্বপ্ন বুনন শুরু হয়।
বন্ধু আছি রতন নিশে নেসেওয়া উজুয়ে আসি রতন উপর থেকে ফুলগুলো দেখি কত সুন্দর আর কথা বলি তারা অনেক চেষ্টা করে প্রজাপতি আর হরিণ ধরতে যেই না কোনো প্রজাপতি পাখার কাছাকাছি হাত নিয়ে যায় অমনি সেই প্রজাপতি ওড়াল এই রতন আসি শোন না তোকে বড় হরিণটা আমি ধরবো হ্যাঁ না সময়ের পরিক্রমায় ক্রমশ জুমের ক্ষেত সবুজ থেকে হয়ে উঠছে হলুদ। যেদিকে তাকাই শুধু হলুদের সমারোহ। পশু পাখি হতে ফসল বাঁচাতে কৃষকদের কত শত চেষ্টা। বাঁশ বা গাছে খড় পেঁচিয়ে তার উপরে মাটির হাঁড়িতে চুন বা কালি মেখে গায়ে পুরোনো শার্ট পেঁচিয়ে সেদিকে লাগো কিন্তু জমির দেখে মনে হতো যেন কৃষক জুম ক্ষেত পাহারা দিচ্ছে। অনেক পরে শ্রাবণ জানলো এদিকে কাকতাড়ুয়া বলে। শৈশবে সে কত শতবার ভেবেছে কাকতাড়ুয়া হয়ে জীবন কাটিয়ে দিবে। কত ভিড়, কত স্থির, শুধু বাতাসে একটু দোলে ওঠা। একবার শ্রাবণকে তার বাবা বলেছিল, আরে বাবা শোন, পাখিরা কখনো গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তাদের ভরসা গাছের ডালের উপর নয়, তাদের পাখার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রেখে চলবে, অন্যের ওপরে নয়। সেই কথা শ্রাবণ আজও মনে রেখেছে। কৈশোর মনে দাগ কাটায় সেই কথা শ্রাবণের আজও পথ চলার অনুপ্রেরণা। নাগরিক ক্লান্তিকে ভর করে শ্রাবণ ফিরে যায় প্রিয় পাহাড়ি জনপদে। পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্যের হাতছানি, যে জনজীবনটায় শ্রাবণের বেশি প্রিয়। জুম চাষের প্রস্তুতির জন্য যখন পাহাড়ে রান্না হয়, তখন এক শূন্যতা বিরাজ করে পাহাড়ের ঢেউ এঁকে হই। এই শূন্যতা শ্রাবণের হৃদয়ে আছড়ে পড়ে। শ্রাবণ সুরের গায়ক, হৃদয় জুড়ে সে সুর বাঁশিতে তুলে ধরে। ফিরিয়ে নেই পাহাড়ের কাছে।
হঠাৎ শ্রাবণের ঘুম ভেঙে যায়। মায়ের কথা মনে পড়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে দীর্ঘ বিরতিতে মায়ের সাথে দেখা হয়। যাবো যাবো বলে যাওয়াই হচ্ছে না। প্রতীক্ষা বাড়ে, ছেলের ব্যস্ততায় মায়ের অপেক্ষা বাড়ে। ছোটবেলায় একবার স্কুল হোস্টেল থেকে বাড়িতে ফেরার পর খুব দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল শ্রাবণ। ছেলে যতটা ভালো বাংলা ভাষা বলতে পারে, ততটা বলতে পারে না মারমা ভাষা। আবার এদিকে মা যতটা ভালো মারমা ভাষা বলতে পারে, ততটা বলতে পারে না বাংলা ভাষা। সেবার মায়ের সাথে সাঙ্গু নদীতে মাছ ধরতে গিয়েছিল শ্রাবণ। মা 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 ওই মা আমাদের ভাষায় পাখি কি বলে? জানো তো রে বা আমি নাম লেগা যা মা মারমা ভাষায় ওই পাখিকে কি বলে? আমি নাম লে বা দেখা করে ওই যে দেখো মা, ওই যে ছোট ছোট উড়ে যাচ্ছে, এই যে এরকম করে উড়ে। ও ইয়া লো হ্যাঁ না করে না না মা মা মাছকে কি বলে? মাছ না না মাছকে না বলে? না 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 মা আমি একবার স্কুলে যাবো না। জানি তো বাবা না মা আমি আর স্কুলে যাবো না। মুই নাম লে বা যাতা অনে সেবার একটু বেশি সময় বাড়তে ছিল শ্রাবণ। মায়ের কাছেও সাহায্যের হাত বাড়িয়েছিল। এদিকে মাও খুব খুশি ছেলের সহায়তায়। সেই কেওকারণের পাশের পাড়ায় রৌ সম্প্রদায়ের গো হত্যা উৎসব উপলক্ষে মেলা বসবে। সেই মেলায় মায়ের সাথে পিঠাপুরের কষা নিয়ে গিয়েছিল শ্রাবণ। এই প্রথম শ্রাবণ গো হত্যা উৎসব দেখছে।
ঘর থেকে নিয়ে গিয়েছিল শ্রাবণ। স্মৃতি কাতরতা আজ তার উপর ভর করছে। এই মধ্যরাত তাকে কত কিছুই না মনে করিয়ে দিচ্ছে। কথাটি খুবই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিভাগের মহড়ায়ও ঠিক মতো মনোযোগ দিতে পারছে না। মহড়ায় আজ এই আসে তো কাল এই আসে না, আজ এর সমস্যা তো কাল আরেক। এবার তারা করছে এস.এম. সুলাইমান রচিত নাটক ডিঙ্গি। সবাই আসছে না, মানে ভাইয়া কে আছেন? ভাইয়া ওই টুকাও আসে নাই। এগুলো কথা কাল বাজে পরশু নাটক, গতকাল রাকিব আসে না, আজকে তোমরাও আসে না, কালকেও তোমাদের মধ্যে কেউ না কেউ আসবে না। এভাবে করে নাটক হয়? কতদিন ধরে চেষ্টা করছি নাটকটা উঠানোর জন্য, তোমাদের মধ্যে কোনো সিরিয়াসনেসই নাই। এখন চুপ করে বসে কি হবে? স্যার সাজাও। আমি বুঝি না তোমাদের সিরিয়াসনেস কোথায়। আমার হসপিটালে দৌড়াদৌড়ি করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। টিউশন চলে গেছে সেই কবে। নাটক উঠাতে কত কষ্ট সেটা তোমরা পরে বুঝবা। যাই হোক, গতকাল আমরা কোথায় ছিলাম তোমার মনে আছে? ভাইয়া আচ্ছা, আমরা আজকে সেখান থেকে পুরো নাটকটা করবো, কোথাও থামাবো না। জি ভাইয়া। ঘর ধরো। এক দুই তিন চার। হে আল্লাহর নামে হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোরসে বলো হেইয়ো, বুড়া বুড়ি হেইয়ো, আরো জোরে হেইয়ো, উঠা গেছে হেইয়ো। আরে দাদা, পিঠে আমার আগুন জ্বলে। আরে না চোখে দাদির সাথে আগুন জ্বলে। জোয়েল, মাথায় কুড়াবে আগুন জ্বলে। লাগে চোখে পাটি কুড়া, কাঁচা পাতারে আগুন জ্বলে। ডাল দিয়ে যে ভাত খাবো, ডালেও আগুন, চালেও আগুন। আরে আমরা হলাম গিয়া মাছের বাচ্চা বাঙালি, মাছের বাজার তো সেই কবে থেকে আগুন। মাছের বাজার আগুন, যত সব বাকি বাদ। আজকে থামক দিতে। রানা গান আজকে মানে কি করেন? আইসে গোলামি রং ধন
করবে? ইমিজিয়েট লোকজন, মাথায় বুদ্ধি শুদ্ধি থাকলে কি কেউ এভাবে বলে? তা ওদের বা বলতে কেমন করে? আপনি চিন্তা করে দেখুন না, সেই 1971 সাল থেকে আজকে 2025 সাল, এতগুলো বছর পার হয়ে গেল, অথচ আমাদের ন্যাশনালিটি কি তাই নির্ধারিত করে না। কেউ বলে বাঙালি, আবার কেউ বা বাংলাদেশি। তবে আশ্বাসের কথা হলো এই, বিতর্ক এখনো চলছে। আচ্ছা ছাড়ুন তো সেসব কথা। কি বললেন? আমার নাম? থাক থাক থাক। হ্যাঁ কি পেশা? তা আবার পূর্বে বহুবিধ পেশায় নিয়োজিত ছিলাম। দুর্গাশিরা থেকে চণ্ডীপাঠ সবই আমার করা। এই যেমন ধরুন, অমুক নেতার দালালি, তমুক নেতার দালালি, গরুর দালালি, জায়গা জমির দালালি, ন্যাশনালিটির দালালি, বেশটা মাগি। মাফ করবে। আসলে হয়েছে কি, মাঝে মধ্যে জোশের খেলায় মধুর কাম নৃত্য শব্দগুলো মুখ থেকে বেরিয়ে যায়। স্লিপ অফ টাং আর কি মশাই। তা আমি বা কি করবো বলুন? যে দেশে ঠ্যাং যদি অনবরত স্লিপ করছে, সেখানে জিহ্বার কন্ট্রোল করা বড়ই কঠিন কাজ। আবার মশাই না করলেও বিপদ। আচ্ছা বাদ দিন তো সেসব কথা, আসল কথায় আসি। শুনেন, এই এখনকার সময় পত্রপত্রিকার পাতা উল্টোলেই আপনারা দেখতে পাবেন আজকের দিনটা কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে। বড় বড় পত্রিকাগুলো কিছু নির্ভুল রাশিচক্র গণনা করে সংখ্যা টঙ্কা বের করে এই কিছু করে করে খাওয়া। দোষের এবার কি, সবাইকে কিছু করে করেই খাচ্ছে। তবে মহৎ শুধু হলে বড় সড়ো করে কিছু করতে হবে। তা চিন্তা করে দেখলাম যদি বলতে হয় আগামী 10 দিন, যেমন 2035 সাল কেমন যাবে। প্রথমে আসুন না শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিশুদের প্রাথমিক বিদ্যাপীঠ হচ্ছে তার পরিবার এবং পরিবেশ। চলুন দেখে আসি তারা সেখানে কি করছে। আচ্ছা, এটা তো লাইলা মামুনের ভিডিও। ওরা তো সারাদিন ফেসবুকে উল্টাপাল্টা কমেন্ট থাকে ভাই। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাত হলো না সুন্দর গো, লাগলে তোমার লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। সুন্দরী আশিকে কেন? বইয়ের 40 পৃষ্ঠা একদম লেখা আছে, 40 পৃষ্ঠা। কই দেখা না আমাকেও? ভাই আমাকেও দেখা। আরে কই? আরে ঠিক করে ধর। এই ঠিকই করছি আরে আমি। কি উল্টা হয়েছে? এই করেছি। এই বল। জন্ম নিয়ন্ত্রণের জন্য মায়াই বুড়ি। মায়াই মরি না বোকা, মায়া মরি। শুনে বললাম আর কি। আহা নির্ভয়ে খেতা। আহা নির্ভয়ে খেতেই পারে। এ মায়াবুড়ি খেলে একবার রমেশ শাস্ত্র বড় সকাল পানিতে টাকা পয়সা মাদন করে গুরু ভাইয়া গানের পানি সন্তরাইয়া পড়ে। আমার যমুনা তো দেখতে গেল সাংবাদিকে লাগে ভালো যৌবনা মিশিয়া গেল নয়নে। আমার যমুনা তো দেখতে গেল সাংবাদিকে লাগে যৌবনা মিশিয়া আচ্ছা ঠিক আছে, লজিকের কোনো সমস্যা নাই। ঠিক আছে আচ্ছা। ও মেবাই কলাইছে ফোন ধরেন। এ মেবাই কলাইছে, এ মোবাইল কলাইছে, মেবাই ফোন ধরেন। আজকে ফোন ধরেন। ও মেবাই কলাইছে ফোন ধরেন। এ মেবাই হ্যালো শোন, আরে সেন্ডিসের পরিবর্তে রোল দিবি বুঝছি। 10 টাকা নেবে হয়তো, তুই 60 টাকা বলছিস। তোর তো বিষয় আহা চিন্তা করিস কেন, আমি আসছি তো। আচ্ছা ঠিক আছে। এইগুলো হচ্ছে না সঙ্গীত চর্চা, এইগুলো সঙ্গীত চর্চা না। তাহলে তুই বলিস কেন? দেখলেন তো অবস্থা। তাহলে ভাবুন, আপনার সন্তানের হাতে
চরিত্রহীন কিংবা ফেলেদা জাতীয় উপন্যাস দেখলে হয়তো প্রথমে টেলিভিশনে চলে আসবেন, চাইতো দু চারটা চর্চা করে মারতে পারবেন। কিন্তু আপনার একান্ত পারিবারিক পরিবেশে সেই সন্তানে যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা হাঁটু জলে হাঁটু মাজন করা কন্যাকে অবলোকন করে, তখন কি করবেন? পারবেন? আপনি পারবেন? আপনি পারবেন আপনার সন্তানকে মারধর করে রুম থেকে বের করে দিতে? সময়টা খুবই বিব্রতকর মনে হচ্ছে না? আচ্ছা, পারবেন। বরং যখন দেখে আসি বিদ্যালয়ের শুরুটা কেমন হয়। তোদের এটা তো যা অবস্থা। রাসই এই দিকে আয় তো বাবা, এই দিকে আয়। আরে কাছে আয়, তুই এইবারও প্রথম হয়েছিস। এই নে রেজাল্ট কার্ড, তোর বাবা কি দিদি কেমন? আসি এই দিকে আয় তো বাবা, এই দিকে আয়। কাছে আয়, তুই এইবারও ভালো রেজাল্ট করেছিস। এই নে বাবা, গতকাল স্কুল আসিস নি কেন? স্যার ওই একটা প্রতিযোগিতা ছিল স্যার। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? স্যার ওই কারাতে স্যার। এইগুলো না দেখে একটু দেখাটা, দেখা। ইউটিউব, ফেসবুক, ফেসবুক, ইউটিউব, কি করছিস তুই এখানে? হ্যাঁ, তোকে বললাম আমার কাছে প্রাইভেট পড়তে, শুনলি না তো? না, যা। সারাদিন শুধু নাটক নাটক আর নাটক, তোর তো আমার পরিমণি হওয়ারই হ্যাঁ। আহা, কি করছিস এখানে? যা। পড়া শিখেছিস? দেখি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অসাধু ব্যক্তির সঙ্গ ত্যাগ করো, ত্যাগ করো। বলতো দেখি অসাধু ব্যক্তি কাহাকে বলে? জিনিসটাকে ধরে তাকে অসাধু বলে স্যার। তাহলে সাধু নহেন কাহারা? স্যার, এই যারা মিথ্যা কথা বলে, মানুষ ঠকায়, এই জিনিসপত্রে ভেজাল মিশিয়ে দেয়, সিন্ডিকেট করে, এই খাদ্য গুদামজাত করে দাম বাড়িয়ে দেয়, তারা সাধু নয় স্যার। ঠিক আছে, বলে যা। কখন ভিজিয়া গেল নয়নের জলে। স্যার, স্যার কখন মানে কি? কখন মানে হচ্ছে আরে কপাল কপাল, নয় মানে চোখ। কপাল মানে কপাল, নয়ন মানে চোখ। কপাল ভিজিয়া গেল নয়নের জলে। কপাল ভিজিয়া গেল নয়নের জলে। কপাল মানে কপাল, নয়ন মানে চোখ। স্যার, স্যার, এই চোখটার নিচে আর এই কপাল উপরে
আরে তাই তো নয়নের জলে কপাল ভিজবে কি করে? স্যার স্যার আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখুন। ওহো, এতে দেখি আগাগোড়াই ভেজাল। আচ্ছা, এইখানে একটা লাইন বাদ পড়ে গেছে। কপাল মানে কপাল, কপাল ভিজিয়া গেল নয়নের জলে, দুই ঠেক বান্দা ছিল কপালের। হাসবি না। এইবার বলতো দেখি, 1 লিটার দুধের দাম 100 টাকা। একজন গলা যদি 1 লিটার দুধের সহিত 3 লিটার পানি মিশাইয়া কত টাকা লাভ হইবে? স্যার 400 টাকা স্যার। স্যার সকালে এত টাকা লাভ? আরে কথা নয়, কাজ আর কাজ। স্যার বুঝলাম না, বলা ভেজাল দিল কেন? আচ্ছা স্যার, ভেজাল দেওয়াটা মহাপাপ স্যার। আরে বলে কি, হোক না মহাপাপ, তবু তো 400 টাকা লাভ। ও মেবাই চলাইছে ফোন ধরেন। এ আইজেন না, শুনছ? আরে সব বিক্রি করো। কি? আরে পানি দিয়ে বিক্রি করো, কোনো দুধ রাখিও না, 1 লিটার 100 কমে দিও না। কি হাসি ডিপ? আরে বাবা হাসি ডিপে আগুন আগুন আগুন। আচ্ছা আচ্ছা আনবো আনবো। 1 লিটার দুধের সাথে 3 লিটার পানি, 100 টাকায় 400 লাভ, আমরা সবাই জানি। 1 লিটার দুধের সাথে 3 লিটার পানি, 100 টাকায় 400 লাভ, আমরা সবাই জানি। 1 লিটার দুধের সাথে 3 লিটার পানি, 100 টাকায় 400 লাভ, আমরা সবাই জানি। 1 লিটার দুধের সাথে 3 লিটার
নাম? আদম আলী স্যার। বাবার নাম? কদম আলী। বাড়ি কই? বান্দরবন স্যার। পেশা? বেকার স্যার। আপনার এনআইডি কার্ডের নাম্বারটা একটু দেন। স্যার আমার না স্যার, আমার 14 পুস্তিকা দিন স্যার, আগে আমারে বাঁচান স্যার। এই যে আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। চোখ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা তো স্যার আমারে বাঁচান না স্যার। বড়গ্রাম রে বড়গ্রাম। সরকারি কাজ। এখানে পারমিশন ছাড়া হাত দেওয়া যাবে না। কি বলেন আপনারা এসব, হ্যাঁ? কাজ থেকে সরিয়ে দিয়ে লোকটাকে উদ্ধার করবে, তা না করে সরকারি কাজ দেখাচ্ছে। আরে ভাই এটা সরকারি কাজ, ঠিক আছে? এটা পারমিশন ছাড়া হাত দেওয়া যাবে না। আপনারা একটা কাজ করেন, ফায়ার সার্ভিসে কল দেন। কি ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিস? দাদা ফায়ার সার্ভিস থেকে কল দেওয়া হচ্ছে, উদ্ধার করার জন্য আসবে আপনাকে। হ্যালো হ্যালো স্যার, এখানে একটা মানুষ কাছে নিতে কথা বলে গেছে স্যার। জি, ওই যে ওই নাম কাছে পড়ে ময়লা তুলি পড়ায়, জি। হ্যাঁ? না 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 না, লোকটা এখনো বেঁচে আছে স্যার, জি জি। আসলে একটু দ্রুত আসার ব্যবস্থা করুন না স্যার। আচ্ছা স্যার, আসেন 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 স্যার। সরকারি কাজ, 24 জন লাগে বিয়ের জায়গায় এটা সরানোই যাবে না। আমি সেই কথা বলছি ভাই। দেখেন কি করা যায়। একটু তাড়াতাড়ি করেন না স্যার, আমি আর বেশি করে পারবো না স্যার। ভাই একটু ধৈর্য ধরে, চাইলে তো আমরা এই কাজ কাটতে পারবো না। এই কাজ কাটার জন্য সংশ্লিষ্ট বিভাগের পারমিশন লাগবে। এটা একটা সিস্টেম, সবকিছুর একটা সিস্টেম আছে। সিস্টেমের মধ্যেই তো কাজ করতে হয়, সিস্টেমের বাইরে তো আর কোনো কিছু হয় না। ধৈর্য ধরেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্যার পারমিশন দিগুলো লাগবে নিয়ে নেন স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। ভাই শোনে, আমরা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিয়েছি, তারা যে কোনো সময় চলে আসবে, একটু ধৈর্য ধরে। আরে ভাই, কেন শুধু শুধু একটা ঝামেলাগুলো আমাকে দেন বলেন তো? এইসব ঝামেলাগুলো আপনারা ট্রিটমেন্ট করে নিতে পারেন না? কোথায় কি ঝামেলা দেখা? এই যে ভাই, এই যে। এ কি নাম? আদম আলী স্যার। আদম আলী। পড়ছো সরকারি কাছে নিচে কি লিখা পড়ছো? আর কোনো গাছ পাইলে না? এই জায়গায় করা লাগলো। একদিকে আমার ভিআইপি প্রবলেম, আর এইদিকে ক্লিয়ারেন্স। সারা পাবলিক আর সময় পাইলো না, পুরো মাথায় আমার পাগল বানিয়ে দিচ্ছে। আরে কিন্তু লোকটাকে উদ্ধার করতে হবে। তো করে না উদ্ধার, আমাকে বলতেছেন কেন? আমি কি করবো? কি শুরু করছেন, হ্যাঁ? কিসের কি ক্লিয়ারেন্স? আগে তো লোকটাকে উদ্ধার করতে হবে। আর আপনারা বলেছেন গাছের মালিকানা নিয়ে। আসলেই তো, আপনাদের জীবনে কি কোনো ভুল নেই? যখন গাছ কাটে, পাহাড় কাটে, বাগান সাফ করে, তখন আপনাদের পার্টিশন হয়ে যায়। আর ভয় থাকে, আর আপনারা এত ভয় থাকে, হ্যাঁ? এই মিয়া, আপনি কি কথা কি বেশি বুঝেন? একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। একজন যখন সিস্টেম বুঝে, আপনি কাটেন, আপনি উদ্ধার করেন, আমরা চলে যাই। এই ভাই আসেন, এই ভাই আসেন। এই যে ভাই, আপনি একটু বাইরে দিন। হ্যাঁ, বুঝছি না, বুঝতে পারছি না। কোথায় কোথায় যাবা? আহা, পার্টিতে যাবা, যাও না। তোমরা কি শাড়ি পরতে হবে সেটাও যদি আমাকে বলে দিতে হয়। একটা বিপদের মধ্যে পড়লাম।
আচ্ছা ঠিক আছে আমি চলে আসছি ম্যানেজ কর ঠিক আছে এই চলছে কোথায় আপনি কি অবস্থা এখানকার এই তো স্যার কাজ চলছে স্যার। কাজ চলছে বলে তো হবে না তাড়াতাড়ি করে করে বলতে তাড়াতাড়ি করে স্যার স্যার এই বিষয়ে কিছু বলতে পারবে? আমরা আগে শুধু উদ্ধারের কাজ করবো এরপর কথা বিরক্ত করবে ভাই আপনি একটু বাইরে যান আপনাকে বলছি ভাই বাইরে যান স্যার চাইলে তো স্যার আমরা সব কাজ করতে পারি না স্যার। এই সংক্রান্ত ফাইলে স্যার একটা তো কোনো সার্টিফিকেট নাই স্যার। দেখেন স্যার দেখেন স্যার দেখেন স্যার। আরে রাখেন আপনার ফাইল এইসব আমার আপনারা মিটমাট করেন আমাকে দিবেন না কিন্তু আমার পার্টিতে যেতে হবে সময় নেই তেমন করে করে এই যে ভাই আপনি যে কাজে চালু করেছেন আপনার অনুভূতি কেমন একটু বলবেন? সঙ্গে এখনো উত্তর দিতে পারছি না। এই যে ভাই এখন কোন যাওয়ার সময় প্লিজ ভাই এখন এই ভাই আমাকে পিছিয়ে গেল। আপনার আবার কি সমস্যা হলো এটা আমার ভিতরে কাজ নয়, এটা তারও পূর্ণবাসের ভিতরে কাজ। এই ভাই কই ফেলে দেয় ডাক্তার সব চুপ 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 ধৈর্য ধরো ফাইল পাঠাই দিছি, ক্লিয়ারেন্স আসলে গাছ কাটা হবে। একটু ধৈর্য ধরো। কি গাছ কাটা হবে? এই গাছ লাগিয়েছে জানেন? এই গাছ লাগিয়েছে স্বয়ং বিদেশি মেহমান। এই গাছ কাটবে না? পুলিশ সালাম তাহলে এটা কেন যাবে না আরে ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপার স্যাপার আছে ঠিকঠাক। দুই দেশের সম্পর্কের অবনতি হবে আমি বাবা এই কাজ করতে পারবো না আপনারা করেন আমি পারবো স্যার 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 তাহলে একটা কাম করি স্যার, এই ফাইলটাকে স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করে দেই স্যার। এত করে দারুণ কথা বলেছো দাও দাও তাহলে খবর দাও আপনার এলাকায় এরা খাওয়াবেন না? সব কিছু রেডি আছে স্যার কি খাবে আরে আপনি যেটাই খাওয়ান। এই তো সাহেব আরে কোথায় স্যার 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 আরে তুমি সারা রেডি আসতো ঠিক আছে স্যার, সব রেডি। আমি তাড়াতাড়ি বলে জি নাম কি? একটু ধৈর্য ধরো, কোনো অসুবিধা নাই, সব ঠিক হয়ে যাবে। আরে ফাইল চলে গেছে মন্ত্রণালয়ে, এই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়, এই টেবিল থেকে সেই টেবিল, সেই টেবিল থেকে ওই টেবিল। আরে বাবা সব সিস্টেম সিস্টেম। আমরা তো আর সিস্টেমের বাইরে যেতে পারি না। কি বলে মানুষের? তাই তো স্যার হ্যাঁ একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ফাইল তাড়াতাড়ি হচ্ছে। স্যার ফাইলগুলো আপনারা যেখানে খুশি সেখানে পাঠাবেন স্যার। আমার পকেটের কাগজ সূত্রগুলো আছে স্যার, আমার পাঠাটা পাঠিয়ে দেবে একটু দয়া করে স্যার। আমি আর কিছু করে বাঁচবো না স্যার। এই দুই সাহেব স্যার আরে আগে কোথায় আপনি এদিকে আসেন তাড়াতাড়ি আসেন কি মনে হচ্ছে মনে হয় না স্যার। স্যার একটা কাম করি, আঞ্জুমানে মফিদুল ইসলামের খবর দেয় স্যার। হ্যাঁ খবর দিন আগে যে খবর দিন আবার পর পাঁচ দিতে যেতে হবে সময় নেই জি স্যার। স্যার স্যার কফি রেডি স্যার। আচ্ছা যাও অফিসে এই আপনারা আসেন আসেন। আপনারা আসেন। গেল 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 সবাই চলে গেল মুখটাকে বাঁধেন লোক সবাই চলে গেল। এ ভাই কিছু খাইবে? সবাই চলে গেল। আমাদের সিস্টার সবাই চলে গেল। লোকটাকে কি করে পারবো? ও দাদা ও দিদি লোকটা কোনো দেখে আছে তো? দেখে না একটু শুনুন দেখুন দেখুন বেঁচে আছে তো দিদি? এখনো বেঁচে আছে।
আদমারি বেঁচে আছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা এটা তো বুঝতে পারছি সিস্টেম আমাদের ডুবে যাচ্ছে যুগের পর যুগ ধরে। এই সিস্টেমের ডাটা পড়ে পড়ে কারণ হতাশ দিশেহারা। তাই সে বারবার ফিরে দিতে চায় তার সেই সোনালী দিনগুলিতে, বান্দরবানের নানান ভাষাভাষী মানুষের সম্প্রীতির বেল বদলে। তখন সবসময় চায় পাহাড় আর সমতলের মানুষের মধ্যে একটি সাংস্কৃতিক বন্ধন তৈরি করতে। তাই সে এবার তার ইঙ্গিত নাটকটি শেষ করছে মারমা সম্প্রদায়ের ঐতিহাসিক একটি পরিবেশনার মধ্য দিয়ে। সবাই কই কোথায় কথা রিহার্সাল শুরু হয়ে গেছে সেই কখন তোমরা তো দেরি করে আসতে হবে কোথায় চলে গেলে আসো তাড়াতাড়ি এত সময় নিতে হবে নাকি কিভাবে দাও ঠিক আছে ভাইয়া আসো সবাই আসো আসো মিউজিক দাও সুপ্রিয় দর্শক মন্ডলী, মঞ্চস্থ হলো নাটক
আমাদের এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমিনুল ইসলাম বাচ্চু ভাইকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিল্পকলা একাডেমি বান্দরবান। আমি অডিটোরিয়ামের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর দর্শক মন্ডলী আর কিছুক্ষণ আমাদের সাথে থাকুন, আমাদের পুরোপুরি অনুষ্ঠানটি শেষ হয়নি, শেষ হওয়ার পরবর্তীতে আপনারা চলে যেতে পারবেন। শুভ সন্ধ্যা আবারও সবাইকে। আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুবীর মহাজনের নাট্যভাবনা এবং নির্দেশনায় নাটক চাইজং খান, যার বাংলা অর্থ কাল্পনিক। আমরা দীর্ঘদিন পরে এরকম একটি নাট্যানুষ্ঠান উপভোগ করতে পেরেছি। তো আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নাসিরউদ্দিন, সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং আহ্বায়ক জেলা শিল্পকলা একাডেমি সংক্রান্ত কনভেনিং কমিটি। উপস্থিত আছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য ম্যাডাম মেহমানু। উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যজন। আমরা মঞ্চে কিছু অতিথিকে ডেকে এনে সামান্য কিছু অনুভূতি শুনতে চাই। আমি প্রথমে আমাদের যিনি নাট্যভাবনা এবং আজকের নাটকের যিনি নির্দেশক ছিলেন জনাব সুবীর মহাজন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে আহ্বান করছি আজকে আমাদের প্রধান অতিথি জনাব নাসিরউদ্দিন স্যারকে উপস্থিত আছে এবং সাথে আহ্বান জানাচ্ছি আমাদের মেহমানু ম্যাডামকে, আহ্বান জানাচ্ছি আমাদের টলি মাসিকে, যিনি একবারে অনেক পুরানো একজন অভিনেত্রী, আমার দিলীপ কাকাকেও আহ্বান জানাচ্ছি আমার দাদা সোয়াচিকুল নীলু দাদাকে। আপনারা দয়া করে একটু উপস্থিত আমাদের সাথে এসে অনুভূতি ব্যক্ত করবেন। সেই সাথে আমাদের কুণ্ডলী গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক আমার অত্যন্ত আপনজন মিস নূর প্রাচী, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। আপনারা দয়া করে একটু মঞ্চে এসে আমাদের যারা নাট্যকর্মী আছে, আমাদের যারা এই নতুন নাট্য ভাবনা নিয়ে আমাদের এই বান্দরবানের নাট্য জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রতে তারা প্রশিক্ষণ নিয়েছে, তাদের উদ্দেশ্যে একটু আশীর্বাদমূলক দু চারটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সেই সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের জাহাঙ্গীর ভাই, মুকুট নাট্য গোষ্ঠীর যিনি প্রতিষ্ঠাতা, আমি আমার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক হায়দার স্যারকে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের ইয়াকুব স্যার, যিনি শিল্পকলা একাডেমি থেকে বেশ কয়েকবার নাটক দিয়ে ঢাকা গিয়েছেন, এবং আমাদের মুভিস স্যার আপনিও আসেন আমাদের পঞ্চমং দাদা আপনিও আসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবানের সম্মানিত সভাপতি মহোদয়। জাস্ট আপনাদের সাথে একটু ফটো সেশন করবো। তো আমাদের মেহেদি স্যার প্লিজ স্যার আপনি ক্যামেরার আড়ালে ছিলেন স্যার, এই কারণে স্যার আমার দোষ নাই স্যার, ক্যামেরার আড়ালে ছিলেন স্যার। আপনাদের সাথে একটা স্মৃতি, একটা ছবি রাখার জন্য মূলত এখানে আপনাদেরকে কষ্ট দেওয়া, একটি স্মৃতি ধরে রাখা। তো আমি সবাইকে হয়তো তেমন সুযোগ দিতে পারছি না, এখন নামাজের টাইম, আমাদের নাসির স্যার যে নামাজে যাবেন। আমি প্রথমে আমার ডলি মাসির কাছে শুনতে চাই, ডলি মাসি দীর্ঘদিন পর এমন একটি নাটক আমরা মঞ্চস্থ করেছি, আপনি দীর্ঘ সময় নাট্য জগতে ছিলেন, আপনার কাছ থেকে একটু শুনবো, দিলীপ কাকার কাছ থেকে একটু শুনবো, নীলু দাদার কাছ থেকে শুনবো, তারপরে আমাদের সভাপতি, আমাদের প্রধান অতিথি মহোদয় এবং আজকে আমাদের শিল্পকলা একাডেমির সর্বশেষ আমাদের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ম্যাডামের কাছে শুনে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। প্রথমে আমার ডলি মাসি, যিনি আমাদের অত্যন্ত মনোরম গুণীজন, আমি ওনাকে মাইকটি হস্তান্তর করছি। মঞ্চের প্রধান অতিথি এবং আজকে যে পরিচালক বলবো, যিনি নাট্যকলার সুবীর মহাজন, তারপর অন্যান্য মহোদয়, দর্শকবৃন্দ, আজকে নাটকের কলা কৌশলীরা, সবাইকে
বড়দের শ্রদ্ধা এবং ছোটদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে অনেক বছর পর, 3-4 বছর আরো বেশি হবে হয়তো, আজকে নাটক দেখার সুযোগ হলো। আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি এক সময় এই মঞ্চে অনেক নাটক করেছি। আমার মনে হয় আমিও ওদের সাথে অংশগ্রহণ করি। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। ক্যামেরার আড়ালে থাকা আমিন স্যারকে ওই সময় আমি দেখতে পাইনি, ক্যামেরাম্যানের আড়ালে ছিলেন। স্যার, আপনি একটু দয়া করে আসবেন। আমার নবী স্যার একা একা বসে আছেন, মহিদুর নবী স্যার আসেন। সেই সাথে আমাদের যিনি সহকারী নির্দেশক ছিলেন আসাদ স্যার, আপনি একটু দয়া করে আসবেন। এবং আমাদের আচল ম্যাডাম, প্লিজ আপনি আসবেন। আপনি 15 দিন ধরে আমাদের সাথে ছিলেন, আপনারা দয়া করে একটু মঞ্চে আসবেন। আমরা একটু স্মৃতি রাখবো, একটু ছবি রাখবো, প্লিজ একটু মঞ্চে আসুন দয়া করে। এবারে শুনবো আমাদের নাট্যজন জনাব দিলীপ চক্রবর্তী স্যারের কিছু কথা। আমি প্রথমে বলতে চাই যে আমি নাকি একজন নাটকের লোক। আমার প্রথম থেকে ইচ্ছা হয়েছিল এদের সাথে স্টেজে উঠে নাটক করি, কিন্তু আমাকে কেউ ডাকে নাই। কারণ আমার মনে হয় আমার বয়স হয়ে গেছে, হয়তো তাদের সাথে আমি পারবো না, এর জন্য হয়তো ডাকে নেই। যাও, আমি নাট্যকলা যে অঙ্গভঙ্গি পরিবেশনা এগুলো দেখলাম, এতে আমার মনে একটা বিরাট আশা জেগেছে যে বান্দরবনে তো নাটক বন্ধ হয়ে গেছে, আবার মধ্যে শুরু হবে। এবং আমি যারা আজকে এই নাটকে অংশগ্রহণ করেছে সবাইকে আমি আশীর্বাদ করি। আমাদের সময় একরকমের নাটক ছিল, আমরা করেছি। এখন ভিন্ন ধরনের নাটক, বিভিন্ন অনেক কিছু এখানে উঠে আসছে। এখন আজকের নাটকে পাহাড়ি বাঙালিদের ভাই ভাই ভাবে বাস করার একটা ইঙ্গিত উঠে আসছে, এবং সরকারিভাবে অনেক কিছু সিস্টেমটাকে অনেকভাবে এখানে আমাদের পরিচালক মহোদয় খুঁটি, আমি ওনাকে এটা অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের সমাজ যাতে এগিয়ে যায় এবং আমরা আস্তে আস্তে সমাজের যে খুঁতগুলো আছে, যে ছিদ্রগুলো আছে, সেগুলো যেন আমরা দেখতে পারি এবং সংশোধন করতে পারি। যাই হোক, সবাই আমার আশীর্বাদ, সবাইকে ধন্যবাদ। আমি মঞ্চে আহ্বান জানাই আমাদের কেশবন দাদাকে। উনি একজন নাট্যকর্মী এবং আমাদের একজন গুণীজন। আপনি দয়া করে আমাদের সাথে একটু ফটো সেশনে অংশ নেবেন। আমি এবারে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু কম হবে। অনেক বছর, অনেক যুগ বলতে আমার কোনো দ্বিধা নেই যে মঞ্চ নাটক উপভোগ করলাম এবং প্রাণ ভরে উপভোগ করলাম। সেই অনেক বছর বলতে গেলে স্বাধীনতার পর, ৭১-এর স্বাধীনতার পরে এসব নাটক মঞ্চস্থ হতো। এই অডিটোরিয়াম গুলো কোনো অস্তিত্বই ছিল না, এখানে ছিল শুধু থানের জমি। তো মঞ্চস্থ হতো সেই পুরানো রাজবাড়ির মাঠে, দরবার হলে। শ্রদ্ধেয় দাদা দিলীপ দাদা, ডলি দিদির সহ আরো অনেকেই ছিলেন, প্রয়াত হয়েছেন। তারাই অভিনয় করতেন, আমরা উপভোগ করতাম। সেই স্বাদ আজকে আমি অনুধাবন করতে পেরে খুব আনন্দিত বোধ করছি। সত্যি কথা বলতে মঞ্চ নাটক
হচ্ছে অভিনয়ের মূল জায়গা। এটা হচ্ছে একটা বেস। মঞ্চ নাটক বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আসলে জানার কথা নয়। এখন ইন্টারনেটের যুগ, শুধু আমরা নাটক দেখে যাচ্ছি, কিন্তু এই নাটকটা ধারণের পেছনে যে কতটুকু শ্রম দিতে হয় সেটি কিন্তু সেই রেডিমেড নাটকগুলোতে উঠে আসছে না। সুতরাং এই অভিনয় বা অভিনেতা, ভালো একজন নাট্যকার তৈরির কারখানা হচ্ছে এই মঞ্চ নাটক। কারণ এখানে এডিট করার কোনো সুযোগ থাকে না। ডায়লগ সবকিছু মুখস্থ করে আত্মস্থ করে এই মঞ্চে উপবিষ্ট হয়ে এই নাটকটুকু পরিবেশন করে থাকে। তাই আমি কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্যার সুবীর মহাজন। আপনি খুব সুন্দর একটি নাটক আমাদেরকে উপহার দিয়েছেন, সেই জন্য। আর যারা অভিনয় করেছেন, আমার ধারণা আপনাদের এখান থেকে কোনো না কোনো দিন ওদের ভবিষ্যতে ভালো একজন শিল্পী উঠে আসবে বলে আমি মনে করি, এবং আশীর্বাদ রইল, দোয়া রইল, আপনারা আরো ভালো নাটক আমাদেরকে উপহার দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে এই যে একটি স্মৃতি আমরা রাখতে যাচ্ছি আমাদের ক্যামেরাতে, সেই ক্যামেরা বন্দী হওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমার বন্ধু জনাব কুচিমন। আমরা ক্যামেরাতে আপনাকে রাখতে চাই, প্লিজ একটু আসেন, একটু ক্যামেরাতে আপনাকে রাখতে চাই, ক্যামেরা বন্দী করতে চাই। আপনি একটু আসেন, নীলাদা আপনি চলে আসেন প্লিজ। আপনি অত্যন্ত আপনজন আমাদের, আমরা স্মৃতিতে রাখতে চাই। এবারে যার নাট্য ভাবনা, যার নির্দেশনা নিয়ে আমরা গত 15 দিন যাবৎ এই প্রশিক্ষণটি পরিচালনা করেছি, এবং আজকে যেটি শুরু হলো, আমি আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব সুবীর মহাজনকে এবার কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসলে আমি একটু আমার কথা বলবার আগে একটু আরেকজনকে একটু মঞ্চে ডাকছি। উনি সামনেও নাই, বোধহয় পেছনে। এখানে দিই একটু মঞ্চে আসবেন, একটু মঞ্চে আসবেন। আচ্ছা, পিছনেই আছেন। হ্যাঁ, তো আমি আসলে নাটক তো জীবনের কথা বলে, নাটক মানুষের কথা বলে, নাটক সুন্দরের কথা বলে, নাটক অসুন্দরের কথা বলে, নাটক সমাজকে পথ দেখায়, পথ হারানোতে পথে আনার চেষ্টা করে। আমি জানি না, আমরা এই প্রায় 20 জন মানুষ এই 18 দিন, আসলে 15 দিন হয়তো কাগজে কলমে, কিন্তু আমরা আজকে 18তম দিনে এসে এটির একটি পরিসমাপ্তি করেছি আপনাদের সামনে। আপনারাই ভালো বলতে পারবেন আমরা আসলে যা বলতে চেয়েছি তা বলতে পেরেছি কিনা। কারণ আমাদের বলার যা কথা ছিল কবির ভাষায়, তা তো আমরা সবসময় বলতে পারি, কিংবা যা বলা দরকার তা যারা শুনছে তারা শুনতে পারছে। এইরকম একটি জায়গায় আমরা চেষ্টা করেছি হচ্ছে যে মানুষের, আমাদের এইখানে যারা অংশগ্রহণকারী তারা কি চেয়েছে, তারা কেন চায়, এইটিকে চিন্তা করে আমরা এই 18 দিনের মধ্যে স্ক্রিপ্টের বিষয়গুলোকে দাঁড় করানোর চেষ্টা করেছি। শ্রদ্ধেয় নাট্যকার এস এম সুলেমানের নাটকেরও কিছু অংশ বিশেষ এখানে আছে, শেষের দিকে আপনারা দেখেছেন সেগুলো। আর আমি কৃতজ্ঞতা জানানোর বিষয়, আসলে কৃতজ্ঞতা জানাই প্রথমেই আমি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক। আসলে আমি বলেছি, তিনি জোগাড় করে দিয়েছে, আমি ভাবিনি যে আমার এটা দিতে হবে, এটা পারবে কিনা আমি এটা ভাবিনি। তো আমি চেয়েছি, উনি দিয়েছে, আমি যাই বলেছি যেভাবে বলেছি উনি দিয়েছে। তো ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আমাদের আজকের প্রধান অতিথি, উনি এই কর্মশালাকে যখন শুরু হয় প্রথম দিনে উনি আমাদেরকে সময় দিয়েছে, এবং আজকে শেষ দিনে উনি এসে আমাদেরকে সময় দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির, যারা আমাকে এখানে পাঠিয়ে এতগুলো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমি যখন 27 তারিখে এখানে আসি তখন মাত্র আমি 2 জন মানুষ, আমি আর আমার সহকারী নির্দেশক, আমরা দুজনকে চিনি, আর কাউকে চিনি না। এখন সাহস করে বলতে পারি বাংলাদেশ অনেককে চিনি, অনেককে জানি।
তো সেই সাহস এবং বলবার সাহস, করবার সাহস যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি ইকোনমির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার অনেক কস্টিউম এখানে বাজার স্বল্পতার কারণে আমরা একসাথে জোগাড় করতে পারিনি, কিনতে পারি, যখন যা বলেছে উনি এনে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই হলো আমাদের মোমেন ভাই, যদিও অভিনেতা এখানে, নাট্য প্রশিক্ষক, যা বলেছে যেভাবে বলেছে উনি করার চেষ্টা করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমিন ভাইকে, চারুকলার শিক্ষক, কিন্তু উনি এসে সময় সময় নাটক দেখে আমাদেরকে প্রাণিত করেছে, সময় দিয়েছে। জাহাঙ্গীর ভাই সঙ্গীতের শিক্ষক, জাহাঙ্গীর ভাই শেষ দিকে এসে যখন আমরা কিছু জিনিস জোগাড় করতে একটু সময় লাগছিল, জাহাঙ্গীর ভাইকে বলেছে, উনি খুব দ্রুত পরিষ্কার মানুষ, একেবারে আমাদেরকে জোগাড় করে দিয়েছেন। তো আমি কৃতজ্ঞতা জানাই হলো আমাদের যুধিষ্ঠিরা, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চা খাবার যখন যেভাবে রেখেছে দিয়েছে। বাচ্চু ভাই এগুলো এনে অফিসে রেখেছে, আর নিয়ে অফিসে রেখেছে, উনি সময় লেগেছে, সময়ের আগে চা খাবেন। কৃতজ্ঞতা জানায়। প্রসেস সে শুক্রবার নয়, সে বন্ধ কাটায় নেই 15 দিন 18 দিনের মধ্যে, সে প্রতিদিন এসছে এবং সকাল 10টায় এসছে, রাতে গেছে। আমি আসলে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই এই 16 জন টিম যারা সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত 18টা দিন সময় দিয়েছে, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি। কারণ তারা যদি না থাকেন ওদের কাছে এসে আজকে কতটা ভালো করেছে জানে না, কিন্তু যাই করেছে সম্ভব হতো না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার দেশের প্রতি। এই দেশ আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। এবারে অনুরোধ জানাবো যিনি আমাদেরকে এই ফলরূপটি ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন, বান্দরবান ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মিস নুকরাচি মহোদয়। আমি একটু চুপচাপ ছিলাম, কথা বলবো না, যেহেতু আমার চাইতে আমার গুরুজনরা এখানে আছে, যেহেতু ওনারা কথা বলার পর আমার আর কথা বলার আমি মনে করি যে এখানে প্রয়োজন আর কি না, তারপরে যেহেতু সুযোগ হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই ধরনের একটা নাটকের প্রশিক্ষণ এবং প্রদর্শনের জন্য আয়োজন করেছেন। আমি থেকে আসতে পারিনি, আমার আরেকটা অফিসের অ্যাসাইনমেন্ট থাকার কারণে। ইচ্ছে ছিল আমার শুরু থেকে থাকার, কিন্তু যেটুকু পেয়েছি অনেক সুন্দর। আমি প্রথমে ধন্যবাদ দিব এই নাটকের ক্ষেত্রে অবশ্যই আমাদের নির্দেশক আছে, তাকে তো অবশ্যই দিই ধন্যবাদ। উনি সুদূর চিটাগাং থেকে এসে আমাদের এই ছেলে মেয়েগুলোকে যেভাবে উনি গ্রুমিং করেছে। একটা নাটক আমি 15 দিন আসলে খুব এটা সাফিসিয়েন্ট না, যে সময়ের দিক থেকে আমার কাছে মনে হয় যে পারফর্মাররা অনেক খেটেছে, নাটকটাকে তোলার জন্য অনেক খেটেছে। আমি যেহেতু এই বিষয়ের ছাত্রী, আমি এদের কষ্টের, এদের ধৈর্য, এদের যে সময়ের প্রতি এবং এই নাটকের প্রতি তাদের যে ডেডিকেশনটা আমি বুঝতে পারি যখন তারা অভিনয় করছে। তো এটা একটা আশার বাণী। এই নাটক দেখে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে থিয়েটার চর্চা মনে হয় শুরু হইল আবার নতুন করে, নতুন উদ্যমে, নতুন উদ্দীপনায়। তো আবারও ধন্যবাদ। আমার এই এটা একটা আমারও সুযোগ যে শিল্পকলা একাডেমি আমার এই ইনস্টিটিউশনের এই আমাদের যেটুকু ফ্যাসিলিটি আছে তার ওনারা এই ফ্যাসিলিটিটাকে সুন্দরভাবে একটা ভালো কাজে, একটা মহৎ কাজে তুলে ধরেছেন, ব্যবহার করেছেন। তো সেটা আমরাও মনে করি যে আমরাও কৃতজ্ঞ যে আমরা সমাজের মানুষের সাথে যে নাটকের যে থিমগুলো দেখেছি, এটা আসলে আমরা যখন নাটক দিয়ে এটা মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তখন কিন্তু নাটক কিন্তু সহজ মাধ্যম, যেটাকে আমরা যদি সংজ্ঞায় ফেলি যে পিন, পার্টিসিপেশন, ইন্টারাকশন এন্ড কমিউনিকেশন। তো নাটক হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম। ধন্যবাদ। একটা আলাপ দিলাম একটু মাইক্রোফোন, সেটা হচ্ছে ঘরের মানুষের নাম মনে আসে না। খুব ভয়ঙ্কর বিষয়, যারা বিবাহিত তারা তো জানেনি কি অবস্থা হয়। তো আমার আসলে এখানে ঘরের মানুষ বলতে আমি যাদেরকে বোঝাচ্ছি, আসাদ বিন রহমান আমার সহকারী নির্দেশক, আমার সঙ্গে যে ছিল। আসাদ না থাকলে বোধহয় কাজটা এখন যতটুকু শেষ হয়েছে ততটুকু শেষ হতো না, এটি বলতে পারি। আসাদের
বিশাল একটি ত্যাগ এবং মানে প্রায় 22 ঘন্টা 20 ঘন্টা ও এই নাটক নিয়ে ভেবেছে প্রতিদিন। অরুন্ধতী আঁচল সেই নাটকের শেষ দিকে এসে পুরো নাটকটিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, না হলে হয়তো নাটকের এই সৌন্দর্য উঠে আসতো না। ধন্যবাদ তাদেরকে। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবারে কিছু উপদেশমূলক বক্তব্য শুনবো বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাহমিয়ানু ম্যাডামের কাছ থেকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি গুণীজন বন্ধু সুধীজন এবং যারা নাটকে যারা পার্টিসিপেট করেছেন সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ জানাই প্রথমেই, সেটা হচ্ছে যে এখানে আমার গুরুজন আছেন যারা কথা বলে গেছেন নাটক সম্পর্কে, এবং এরপরও আমাকে কথা বলতে দেওয়া হয়। এই দৃশ্যটা আসলে আমার নাই বলা চলে। তারপরে আমি আমার অনুভূতিটা প্রকাশ করছি। ছোটবেলায় নাটক দেখেছি আমার দিদি এবং আমার কাকা বাবু, আমরা নাটক দেখেছি। তখনকার নাটক এবং আজকের নাটক আসলে আমার মনে হয় খুব ভালোভাবে বলেছেন, সেটা হচ্ছে যে নাটক কথা বলে, আসলেই কথা বলে। আজকে যে নাটকটা দেখলাম বাস্তবিক, কি বলবো, আমাদের প্রতিদিনকার যে বাস্তবিক চিত্র এটা তুলে ধরা হয়েছে। বাস্তবিক কথাই বলেছে আজকে, যেটাকে কেন্দ্র করে আমরা আসলে পরিবর্তন করতে পারি, সংশোধন করতে পারি, এই ধরনেরই কথা বলে নাটক। আমি এরকম মঞ্চ নাটক আমার ঢাকায় অনেক মঞ্চ নাটক হয়, আমি কোনোদিন এরকম মঞ্চ নাটক আমার দেখার সৌভাগ্য হয়নি। এই কারণেই আমি আসলে আজকে মূলত দিন গুনছিলাম। প্রথমে মনে করেছিলাম যে 10 তারিখ নাটকের ডেটটা ছিল, 10 তারিখ এটা মনে করেছিল। তো 10 তারিখ আমি কেএসআর ডাইরেক্টরকেও ফোন দিয়েছিলাম যে আজকে নাটক হচ্ছে কিনা, আমি চলে আসবো বলে। তারপরে এটা মনে হয় হলো আবার আজকে 15 তারিখ। 15 তারিখের আশায় বসেছিলাম অনেক দিন বলা যায়। অবশেষে আমার এই কি বলবো প্রতীক্ষা আজকে শেষ হলো। আমি এসেছি এবং উপভোগ করেছি। আমার কাকা বাবু এবং আমার শ্রদ্ধেয় দিদি ওনারা কথা বলেছেন, আবার বলছি আমরা ওনাদের কথা বলার পরে আমার আসলে কথা বলার দৃশ্যটা, সেই দৃশ্যটা আমার নাই। তারপরও ছোটবেলায় যে নাটকটা দেখতাম অনেক সাজসজ্জা ছিল তখন, সামনে মাইক থাকতো, অনেক দূর পর্যন্ত ওই নাটকের যে সংলাপ বলা যায় ডায়লগ গুলি আমরা শুনতাম অনেক দূর থেকে, মাইকে এগুলো বাজানো হতো এবং ওনাদের সাজসজ্জা রাজা হলে রাজার মতো, রানী হলে রানীর মতো, ওই ধরনের সাজসজ্জা ছিল। কিন্তু আজকে দেখলাম সেটা হচ্ছে একেবারে কি বলবো প্র্যাকটিক্যাল, একদম তাদের কোনো সেই রকম সাজসজ্জা নাই, একদম কি বলবো ন্যাচারাল। এটা আসলে আমার জন্য বড় একটা শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি। এবং এই যে সিস্টেমটা আমি জানি না, বা যারা আজকে নাটক করেছেন বলবো তারাই আসলে দেশের ভবিষ্যৎ। আমরাও হয়তো আমাদের কি বলবো জীবন চলার পথে আমরা অর্ধেকটা পথে আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের পরে পা দিয়েছেন অনেকে এখানে, তারাই হতে পারবেন অনেক যে সিস্টেম গুলার কথা ওনারা বলেছেন, যে সিস্টেমের চাপায় আমরা চাপা পড়ে গেছি, এই সিস্টেমটাকে উদ্ধার করার দায়িত্ব আপনাদেরও বর্তায়, আমাদেরও বর্তায়। আমাদের সচেতন হতে হবে। এই নাটকের কথায় আমরা যদি চিন্তা করি আমাদের আসলে সচেতন হতে হবে অনেক। আজকে থেকে এই সচেতনতা হওয়ার একটা প্রতিশ্রুতি আমরা নিতে পারি সকলে মিলে। তো এই বেশি কিছু বলবো না, আমি ধন্যবাদ জানাই আশা কলাকে, কারণ হচ্ছে যে অনেক বছর বলবো না, দিন বলবো না, অনেক যুগ
বলা যুগ পরে, অনেক যুগ পরে আমরা এমন একটি নাটক দেখলাম। অনেক কথা বলা হয়ে গেছে অলরেডি। এই নাটকটা দেখার পরে অনেকে ইন্সপায়ার হবেন এবং মঞ্চ নাটক এখান থেকে থিয়েটার, এখান থেকে থিয়েটারের পদযাত্রা বা মঞ্চ নাটকের পদযাত্রা আজকে এই হলো শুরু হয়ে গেল। আসলে আমিও এটাই কামনা করি, আশা ব্যক্ত করি যে এরপর থেকে আমরা খুব ভালো ভালো মঞ্চ নাটক আমরা দেখতে পাবো। তবে আমি একটা অনুরোধ রাখতে চাই শিল্পকলাকে, সেটা হচ্ছে যে এই ধরনের নাটক বান্দরবানে ঠিক আছে, তবে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয় বছরে অন্তত একবার কি দুবার। এটা যেন শিল্পকলাকে আমি অনুরোধ জানাই, এই ধরনের নাটক যেন উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের সচেতনতা হয়তো আরো বাড়বে এবং বাস্তব কেন্দ্রিক নাটকটা আজকে মানে হলো 22 ঘন্টার কথা বলেছেন আমাদের সুবীর স্যার যে চিন্তা করার ফসল এটা। আমি চাই যে আপনাদের এই চিন্তার ঘন্টা যেন আরো চিন্তা করেন আপনারা। এই চিন্তার ঘন্টা যেটা কিনা আমাদের এই সিস্টেম আজকে যেরকম আমাদের মনকে নাড়িয়ে দিল, আমাদের সিস্টেমটাকে নাড়িয়ে দিল, চিন্তা যেন এবং এই সিস্টেমকে নাড়িয়ে দেওয়ার এই চিন্তা ভাবনা যেন আরো আমি এটা বলবো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুবীর স্যার এবং শিল্পকলা। আমরা এটা উপজেলা পর্যায়েও দেখতে চাই। যদি উপজেলা পর্যায়ে এরকম মঞ্চস্থ হয় নাটক, আমি সেখানেও ছুটে যাব। ধন্যবাদ, মানে অসংখ্যবার ধন্যবাদ বলার পরও মনে হয় না যে শেষ হবে ধন্যবাদ দেওয়া। যাই হোক, শেষবার ধন্যবাদই দিচ্ছি। ধন্যবাদ। এতক্ষণ তো আমি আমার কথাই বলে ফেলেছি, আপনারা সবাই শুনেছেন। আজকে 18 দিন পর্যন্ত শিল্পকলাতে যেসব কলা কুশলীরা তোমরা প্রশিক্ষণ নিয়েছো, তোমাদের কাছে কিন্তু আমাদের একটা দাবি রয়ে গেছে, সেটা হলো আজকে থেকে শুরু, আগামীবার থেকে তোমরা প্রতি মাসে মাসে অন্তত আমাদেরকে এইভাবে আনন্দ দেবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ আঙ্কেল, যেটি বলেছেন আশা করি আমরা এটি চেষ্টা করব, আপনিও আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আসলে আমাদের অনেকেরই বক্তব্য দেওয়ার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। তো এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং শিল্পকলা একাডেমি সংক্রান্ত কনভেনিং কমিটির সম্মানিত কনভেনার মহোদয় জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। শুভরাত্রি, সবাইকে সালাম এবং আদাব। শিল্পকলা জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান কর্তৃক আয়োজিত 15 দিন ব্যাপী যে নাট্য কর্মশালা উদ্বোধন হয়েছিল, সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে। আজকে সমাপনী দিনেও স্যার উপস্থিত থাকার কথা, ব্যস্ততার কারণে আমাদের সম্মানিত চেয়ারম্যান মধ্যে উপস্থিত থাকতে পারেনি। এই ডাইসে যারা আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষক দলীপ এবং নাট্য ব্যক্তিত্ব দিলীপ চক্রবর্তী এবং বান্দরবনের পুরনো যে নাট্য ব্যক্তিত্বরা ছিল, বিশেষ করে গোপাল চক্রবর্তী, প্রয়াত ফজলুর রশিদ এবং আমার ভাবি মঙ্গল শাহ, আমার শিক্ষক এবং নীলুদা সঙ্গীত শিল্পী, আরও অনেক নাম জানা আমরা নাটক দেখেছি তাদের রাজ দরবার হলেন এবং পরবর্তীতে নাম আবু সাইদ মঞ্চে নাটক যখন মঞ্চস্থ হয়েছিল, তখন নাটক হলে একটা মেলার মতো হয়ে যেত, মানুষের ভিড়। সেই আমরা যখন ছুটেছিলাম, আমরা সামনের সারিতেই বসতাম, মাটিতেই বসতাম। তো এই স্মৃতিগুলি এখনো মনে আছে। এখন তো আধুনিক
যুগে মানুষ সভ্যতার চরম শিহরে আরোহণ করছে, তাই এই নাটকগুলো আজকে সেভাবে মানুষ উপলব্ধি করতে পারছে না, যার কারণে আমরা দিন দিন কিন্তু এই জিনিসগুলি থেকে পিছিয়ে যাচ্ছি। বিশেষ করে এই তাদের ট্রেডিশন, লোকজ যে জিনিসগুলি আছে তাদের কাছে কলা একাডেমির মহাপরিচালক বেশ কয়েকবার বান্দরবনে ভিজিট করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠান করেছেন। সর্বশেষ পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের পরিষদ সদস্যদের সাথে উনি মত বিনিময় করেছেন এবং এই শিল্পকলা একাডেমির কার্যক্রমকে কীভাবে আরো গতিশীল করা যায় এবং একে কীভাবে সামনে নিয়ে যাওয়া যায় সেই দিক নির্দেশনা উনি দিয়েছেন। এবং যে 15 দিন ব্যাপী যে নাট্য কর্মশালা যিনি নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা সুদীপ মহাজন, যার ঐকান্তিক চেষ্টায় আমাদের বান্দরবনের ছেলেরা মেয়েরা যে নাট্য বিশেষ করে সংক্ষিপ্ত সময়ে যে জিনিসগুলি শিখেছেন, তারা ভবিষ্যতে তাদের এই জিনিসগুলি আরো উত্তর তাদের সমৃদ্ধি হিসাবে কাজ করবে। এবং এই ডাইসে যারা বিশেষ করে আছেন, বিশেষ করে মামুন ভাই বান্দরবনের বিশেষ করে পরিচিত, আমাদের কেউ ভালো জানেন বান্দরবনের ইতিহাস, তার সব নখদর্পণের বা আমার খুব কাছের মানুষ। এবং এই ডাইসে উপস্থিত আছেন বান্দরবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, বাংলা বিভাগের প্রধান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে আমিনুল হক প্রামাণিক সহকারী শিক্ষক। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা পরিষদের বিশেষ করে শিক্ষক সাবেক শিক্ষক ইয়াকুব স্যার। এবং আরও উপস্থিত আছেন শিল্পকলা সভাপতি সেক্রেটারি আমিনুল হক বাচ্চু, আমাদের কেএসআই ডাইরেক্টর মহোদয়। এবং আমাদের বিশেষ করে এই নাটকে যারা নেপথ্য থেকে সহযোগিতা করেছেন এখিনু বার্মা, জাহাঙ্গীর আলম এবং আমিনুল হক প্রামাণিক এবং ক্যান্সার ডাইরেক্টর সহ যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। পরিশেষে আপনাদের সকলের কাছে একটু দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি। সেটি হচ্ছে আগামী 17 তারিখ এই নাটকটি চট্টগ্রামে আবার মঞ্চস্থ হবে। চট্টগ্রামে যদি আমরা চট্টগ্রামবাসীর মন জয় করতে পারলে আমরা আবার ঢাকায় যেতে পারবো। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা যাতে 17 তারিখ চট্টগ্রামবাসীর মন জয় করতে পারি এবং যাতে আমরা সেখানে ভালো করতে পারি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে যারা সাউন্ডে ছিলেন, লাইটে ছিলেন এবং আমাদের অনুষ্ঠানটি যিনি লাইভ করেছেন জাহাঙ্গীর ভাই এবং আমার সাংবাদিক বন্ধুরা, তারা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি ওনারা ধারণ করছেন এবং ওনারা ওনাদের মতো করে সেটি প্রচার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি 18 দিন আপনাদের সাথে ছিলাম, আপনাদের সকল কাজে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যত ভালো এগুলা আপনাদের আর ব্যর্থতা সবকিছু আমি আমার কাঁধে নিলাম। আপনাদের সাথে আবার দেখা হবে। আবার দোয়া চাচ্ছি যাতে 17 তারিখ আমরা চট্টগ্রামে ভালো করতে পারি, যাতে আমরা ঢাকা যেতে পারি। আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।